ডক্টর স্নিগ্ধা, আমরা যে 3টি কমিশনে আলোচনা, উনি যেহেতু একটা কমিশনের সাথে যুক্ত, এই জন্য ওর কাছে বাড়তি কিছু জেনে নিলাম। আমরা 3টা কমিশনের মধ্যে প্রথমটা নিয়ে আলোচনা করতে চাই, যেটি শ্রম বিষয়ক সংস্কার কমিশন আজকে সুপারিশ করেছে। অনেক কথা আছে, আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব। একটি হচ্ছে শ্রমিকদের আইনি সুরক্ষা, শুনতে তো খুব ভালো এবং সেটা অনেক ব্যাপক পরিসরের ব্যাপার। আর জাতীয় ন্যূনতম মজুরি, জাহেদ ভাই যে রাজনীতি করেন এখানে এই দাবিটা আমরা বহু বছর ধরে আমরা যেসব বড় দল তো বটেই, কিন্তু বাম রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এটা খুব জোরদার দাবি হিসেবে শুনেছি শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে, জাতীয় ন্যূনতম মজুরি। সেটি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুই খাতের শ্রমিকদের জন্যই। এই সুপারিশ কি আপনি মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি খাতে যত শ্রমিক আছে সবার জন্য এটা প্রয়োগ করতে পারা যাবে? আমি বলছি যে আমাদের যেই শ্রমবাজারের বাস্তবতা সেই হিসেবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, জাহেদ থেকে ধন্যবাদ। দেখুন, জাস্ট মনে হয় 20 দিন আগেও যখন ঈদ হয়েছে তখন এই শ্রমিকরা তাদের ঈদের বেতনের জন্য বসেছিলেন। হ্যাঁ, এবং প্রত্যেক বছর এই জিনিস হয়, যখন এই সংস্কার কমিশন হচ্ছে, যখন এই সংস্কারের আমরা কলম দিয়ে লিখছি, ঠিক সেই সময় কিন্তু প্যারালালি এই ঘটনা আপনার সামনে ঘটছে এবং সেখানে পুলিশের লাঠিচার্জও ওখানে হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা পলিটিক্যাল বাস্তবতার গল্প, যেটা আপনার একদম নিকট, বেশি দূর যাওয়া লাগছে না। এখন আপনি শ্রমিকের ন্যূনতম মজুরি বা ট্রেড ইউনিয়ন, এই আইনগুলোকে তো সুরক্ষা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার এই যে পুরো অর্থনীতি, আমাদের যে অর্থনীতির, এবং সেখানে তো শ্রমিকের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। কারণ আমি তো সহজ করে বলতে শুনতে যেমনই লাগুক, আপনি তো শ্রম বিক্রি করে আমরা সব কিছু পাই, সহজ শ্রম দেখে আমাদের কাছে আসে। এক রানা প্লাজা যদি না ঘটতো, ডিজনির যদি বায়াররা না যেত, তাহলে শ্রমিকের যে ন্যূনতম নিরাপত্তা, সেটাও কিন্তু তখন কখনো চোখে আনা দেখা হয়নি। যখন ডিজনি চলে গেছে, রানা প্লাজায় যখন এক ধাক্কায় 1200 থেকে 1500 সরকারি হিসেবে মানুষ মারা গেছে, তখন কিন্তু মনে হয়েছে যে আচ্ছা, আমাদের এখন শ্রমিকের অ্যাটলিস্ট সুরক্ষা প্রয়োজন। তাহলে এই যে প্রয়োজনটা ক্রেতাদের চাপে, এটাই বলছি, ক্রেতাদের চাপে। কাজে আমি এখানে না ভীষণ রকমের এই শ্রম কমিশনের যারা কাজ করেছেন তাদের ইন্টেনশনকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, পরিশ্রম। কিন্তু এই কমিশন আমি খুব শঙ্কিত যে এটি শুধুমাত্র একটি দলিল হয়ে রয়ে থাকবে কিনা, এটি শুধুমাত্র লেখার জন্য বা পারার জন্য, মানে আমাকে দেখাতে হবে সেই জন্য হয়ে পড়ে থাকবে কিনা, পার্টিকুলারলি শ্রম কমিশনের ক্ষেত্রে। কারণ আপনি যদি এগুলোকে, এই শ্রম কমিশনের এই ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য শ্রম সংস্কার কমিশনের প্রয়োজন নাই, সরকার আইন দিয়ে করতে পারতো, এবং সেটা খুব দাবিও ছিল। আপনি শ্রমিকের যে অধিকার, তার যে বেতনের অধিকার, তার এখতিয়ার, এই সিন্ডিকেট, এগুলো যে চলে, এগুলো আমরা কিন্তু সবাই মূলত জানি। কিন্তু তাহলে এই শ্রম সংস্কার আইনটা, এই পুরা প্রক্রিয়াটা দিয়ে আপনি যেটাকে নিশ্চিত করতে পারবেন, এটা কিন্তু একটা প্রস্তাবনা, এটা কোনো নিশ্চিত করার কোনো গল্প না। বাস্তবায়নের ব্যাপারে সন্দিহান কেন হচ্ছি যে এখন যেই মজুরি আছে বিভিন্ন খাতে, সেটাই ঠিক মতো দেওয়া হয় না বলে আন্দোলন করতে হয়, তাদের মার খেতে হয়। আপনি যখন একটা ন্যূনতম বেঁধে দেবেন, তখন উদ্যোক্তারা, ব্যবসায়ীরা, আপনার কলকারখানার মালিকরা বলবে আমরা এটা দিতে পারবো না, কলকারখানা বন্ধ হয়ে যাবে, আমি কম বেতন পাওয়ার চেয়ে, আমি বেকার থাকার চেয়ে কম বেতন নেও কাজ করতে রাজি হব, এরকম অনেক মানুষ পাওয়া যাবে। আমি বলছি যে ওই বাস্তবতায় এটা বাস্তবায়ন কতটা সম্ভব না। এটা দেখেন, এক্ষেত্রে তো এটা তো সত্য যে আমাকে তো শ্রমিকের বেতনটাকে আপনি ফিক্সড করার বিষয় না, এটা আপনাকে মানতে হবে। এটা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমরা বসবাস করি, একটা গ্লোবাল একটা পুঁজিবাদী একটা চরিত্র আমাদের সবার মধ্যে এসছে, ভোগবাদিতা বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, এগুলো একটা আরেকটার সাথে খুব কানেক্টেড। আজকে আপনি শ্রমিক সহজলভ্য হবে না, আপনার মার্কেট আরেকজন নিয়ে যাবে, এটা একদম পরিষ্কার। বাংলাদেশিরা অনেক ভালো স্কিলফুল শ্রমিক, এই জন্য কিন্তু এখানে লোকজন আসে না, আপনি জানি, সস্তা বলে সে আসে। আজকে এর থেকে সস্তা ভিয়েতনাম করুক, ভিয়েতনামের কাছে কিন্তু এই বাজার চলে যাবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটাতে আপনি যে আমাকে কথাটা বলছেন যে যিনি বিনিয়োগকারী, যিনি ইনভেস্টার, তিনি বলবেন যে আমি দিব না, আমি দিতে পারবো না,
কিন্তু আমি মনে করি শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আপনি যখন বেঁধে দিবেন, এটা বেঁধে দেওয়া না, খুবই সামর্থ্য জরুরি। থাকা সত্ত্বেও যখন দেবে না তার আইন প্রয়োগ করা আইন যাবে, প্রয়োগ কিন্তু করা সে যাবে। সত্যি দিতে পারবে না বলে কারখানাটাই বন্ধ করে দিল। কারখানাটা তো এরকম করে তো অনেকগুলো কলও বন্ধ হয়েছিল, চিনি কলের গল্প, এবং সেটা এককভাবে আমাদের দেশীয় অভ্যন্তরীণ বাস্তবতার সাথে যুক্ত না, এটা কিন্তু একটা বহির বিশ্বের বাস্তবতা তার সাথেও যুক্ত আছে। আমি কোন বাজারকে আনতে দিতে চাই আর কোন বাজারকে আসতে দিতে চাই না, এগুলোও কানেক্টিভিটি আছে। কাজে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা বললেন, আমি শ্রমিকের প্রশ্নে একটু আপোষহীন থাকতে চাই, কারণ নিশ্চয়ই মজুরের মেহনতের সবচেয়ে বেশি শোষিত, সবচেয়ে বেশি বঞ্চিত শোষিত তারা। শ্রেণী। এর ক্ষেত্রে আসলে কি হবে কি হবে না এটা দেখার থেকে ইম্পর্টেন্ট তাকে তার যোগ্য সুযোগটা করে দেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা। সেখানে প্রস্তাবে বলা হয়েছে কমিশনের, কর্মক্ষেত্রে যৌন হয়রানি দূর করতে 2009 সালের হাইকোর্টের নির্দেশনার আলোকে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এটি 16 বছর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বাংলাদেশের কটি প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি মিলিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব ক্ষেত্রে এই কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করে নারীদেরকে সেই সুরক্ষা দিচ্ছে। আপনার বিশ্ববিদ্যালয় আছে? হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয়ে আছে, এবং এটা আমি একটু প্রাউডলি বলি, এই পুরা 2009-এর এই আইনটা হওয়ার পিছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভীষণ রকমের ভূমিকাও আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে ভীষণ রকমের শক্তিশালী অবস্থান নেয়। এটি আমি বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট দেখে খুব দাবি নিয়ে বলছি। যে কোনো ঘটনাতে যে প্রম্পট অ্যাকশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখায়, বিশেষ করে যৌন হেনস্থার ক্ষেত্রে, সেটি সত্যি সাধুবাদ জানানোর মতো। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে 1996 সালের যে ধর্ষণ বিরোধী আন্দোলন আপনি জানেন, সেটারই সূত্র ধরে কিন্তু আমরাই কিন্তু এই হাইকোর্টে রিট করে এই আইনটা করি। কিন্তু গল্পটা কি জানেন, এই সরকার আসার পরে হঠাৎ করে আমরা শুনলাম পলিথিন পলিথিন পলিথিন, কিন্তু এই পলিথিন ব্যবহার করা যে নিষিদ্ধ, এই আইন তো বহু আগেই ছিল, এটা তো নতুন করে এই সরকারের সময় করা হয়নি। একইভাবে এখানে এরকম অনেক আইন আছে যে আইনের প্রয়োগ করা হয় না। আজকে আপনি যৌন হেনস্থার কথা বলছেন, আমি এই কথা আমরা বলে যাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গাতে। আপনার 2009 সাল থেকে প্রত্যেকটা পাবলিক প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে, প্রতিটি আপনার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হাইকোর্টের নীতিমালা অনুযায়ী যৌন নিপীড়ন সেল হওয়ার কথা। সমস্যা হয়েছে কি, যৌন নিপীড়ন সেলটা যে একটা গুরুত্বপূর্ণ সেল, এবং যৌন নিপীড়ন কাকে বলে, আপনার ডিআইজিরাই যখন বলে ফেলে প্রকাশ্যে যে ধর্ষণকে ধর্ষণ বলবেন না, যৌন সহিংসতা বলবেন, আপনার মানে আমরা অনেক গুরুত্বপূর্ণ পদের লোককে দেখি যে টার্মের গন্ডগোল, কোনটাকে যৌন সহিংসতা বলে, হেনস্থা বলে, এই বিষয়গুলো সম্পর্কেই যখন আপনি জানেন না, এর গুরুত্ব কি করে বুঝবেন? আপনি খোদই যখন কোনো না কোনোভাবে ব্যক্তি নিজেই যখন এইটা চর্চার অংশ হয়ে যায়, তখন তো সে সেটা বন্ধ করার রাস্তা খুঁজবে না।